আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প ভাঙা মন্দিরের অভিশাপ। আজকের গল্পটি আমরা নিয়েছি নরকের দ্বার খোলা দ্বিতীয় খণ্ড থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে ভাঙা মন্দিরের অভিশাপ। মানুষের জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তার আপাত সাধারণ দৈনন্দিন জীবনযাত্রাকে ভেতরে ভেতরে তছনছ করে দেয়। বাইরে থেকে দেখে তা বোঝা না গেলেও যার উপর দিয়ে ঝড়টা যায় তার পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন হয়ে পড়ে। না, এসব দার্শনিক ভাবনা অকারণে আমার মাথায় আসেনি। গত কয়েকদিন ধরে আমার বন্ধু সমুদ্রের ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে তার খুব ঘনিষ্ঠ সাক্ষী হিসেবে আমি আর অন্য বন্ধুরা তিলে তিলে উপলব্ধি করেছি এই কথাগুলো। হেয়ালি না করে স্পষ্ট করেই ঘটনাটা বলি। পাড়ার রকবাজ বখাটে ছোড়া বলতে মধ্যবয়স্ক কাকু জেঠুরা যাদের বোঝান, আমি আর আমার বন্ধুরা এক কথায় তাই। ঘরের খাই আর সারাদিন বনের মোষ তাড়াই। অবশ্য বনের মোষ তাড়ানোর মধ্যে রাত বিরেতে ওই কাকু জেঠুরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে দৌড়ানো থেকে শুরু করে তাদের জন্য রক্ত দেওয়া অবধি সবই পড়ে। আমাদের মধ্যে কেউ স্কুলের গণ্ডি পার করেনি, আবার কেউ বা গ্র্যাজুয়েট। তবে ওসবে আর কিছু যায় আসে না। অন্ধকার আমাদের ভবিষ্যতের গণ্ডি ছাড়িয়ে বর্তমানকে আবৃত করে ফেলেছে। অজানা অচেনা যে কেউ আমাদের দেখে বলে দেবে এদের সামনে এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই নেই। বাড়ির লোকেরাও আর আমাদের কাছ থেকে কিছু আশা করে না। 3 বেলা অসম্মানের ভাত খেয়ে জীবন ধারণ করাটাও আমাদের কাছে অভ্যেস হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে পাড়ার মোড়ের চায়ের দোকানে আড্ডা দিয়ে শুরু হয় আর শেষ হয় রাত 11টা অবধি এক চিলতে ক্লাব ঘরে ক্যারাম পেটানো দিয়ে। গত 3 বছর ধরে এই রুটিন চলছিল। ব্যাপারটা একটু অন্য চেহারা নিল আমাদের বন্ধু সমুদ্র প্রেমে পড়ার পর। না, একটু ভুল হলো। প্রেমে পড়াটা আমাদের কাছে নতুন নয়। পাড়ায় নতুন ভাড়াটে এলে বা নবনির্মিত ফ্ল্যাট বাড়িতে নতুন বাসিন্দা এলে আর তাদের ঘরে কোনো আমাদের কাছাকাছি বয়সের মেয়ে থাকলে তার প্রেমে পড়াটা আমাদের নৈতিক দায়িত্ব। ঘুরিয়ে ফিরিয়ে এক একজনের অথবা একসঙ্গে দুজনের প্রেমে ওঠা পড়া লেগেই থাকত। কখনো সে প্রেম মেয়ের সন্ডাগন্ডা বাবাকে দেখে, অথবা দামি বাইকে চড়া বাইসেপ বাগানো বয়ফ্রেন্ডকে দেখে, কিংবা মেয়ের তাচ্ছিল্যের সামনে আস্তে আস্তে বিন্দু হতে হতে মিলিয়ে যেত। এর কোনোটাই যদি না হতো সেক্ষেত্রে কপালটা নেহাতি খারাপ হতো, কারণ পথ পরিষ্কার দেখে প্রেমিকটির সাহস যেত বেড়ে। আর বেশিরভাগ সময় প্রেমের প্রস্তাব দিতে গিয়ে হাতের চড় অথবা মুখের ঝড়ের সামনে পড়ে পালাবার পথ পেত না। এসব জেনেও বারবার প্রেমে পড়াটাই ছিল আমাদের একঘেয়ে জীবনের বিনোদন। সমুদ্রের প্রেমটাও এমনই হতো যদি না অঙ্কিতা মানে সমুদ্রের প্রেমিকা আচমকা তার প্রস্তাবে রাজি হয়ে যেত। আমাদের 5 জনের বড় বড় বিস্মিত চোখের সামনে অঙ্কিতা সমুদ্রের প্রস্তাবে এক কথায় সলজ্জ হেসে হ্যাঁ বলল। আমরা সমুদ্রও প্রথমটা কেমন ভ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর যখন বুঝলো ব্যাপারটা ঠাট্টা নয়, তখন টলতে টলতে এসে বসে পড়ল আমাদের পাশে। ততক্ষণে অঙ্কিতা চলে গেছে। এরপর দিনের পর দিন আমাদের গবেষণার একটাই বিষয় ছিল, অঙ্কিতার মতো সুন্দরী বিদুষী সমুদ্রের মধ্যে কি দেখল। মনে মনে আমারও একটু আফসোস হয়েছিল বইকি। আমি যদি আগে প্রস্তাব দিতাম তাহলে হয়তো, আমি হলপ করে বলতে পারি বাকিদেরও এমনই কিছু মনে হচ্ছিল। যাই হোক, 70-এর মুখে ছাই দিয়ে সমুদ্র আর অঙ্কিতার প্রেম গভীর হচ্ছিল। সমুদ্র আস্তে আস্তে কেমন যেন সিরিয়াস টাইপ হয়ে যাচ্ছিল। আড্ডায় আসা কমিয়ে দিয়েছিল। একদিন ওকে বাড়িতে ডাকতে গিয়ে নিজের চোখে দেখলাম ওর বিছানার ওপর উপুর করে রাখা কম্পিটিটিভ পরীক্ষার বই। আমাদের মনে ওর জন্য বিতৃষ্ণা জমা হচ্ছিল।
বাকি 5 জন আড়ালে সমুদ্রের নামের বদলে মজনু, মির্জাফর এইসব বলে সম্বোধন করতে শুরু করলাম। নিয়ম করে দিনের একটা সময় আমাদের কাছে আসতো বটেও, কিন্তু খেয়াল করে দেখেছি সে সময়টায় অঙ্কিতা থাকতো কলেজে। মোটের উপর সমুদ্র আস্তে আস্তে আমাদের বন্ধুবৃত্ত থেকে ছিটকে যাচ্ছিল। আমরা ওকে এড়িয়ে চলছিলাম। এরকম প্রায় 6 মাস চলল। তারপর একদিন বিকেলে একটা খবর এলো আমাদের কানে। রেল স্টেশন আমাদের পাড়া থেকে হেঁটে 7 মিনিটের পথ, তাই পাড়ার সবাই মোটামুটি হেঁটেই যাতায়াত করত। সেরকমই অফিস ফেরতা কারোর মুখে শুনলাম এক মর্মান্তিক ঘটনার কথা। অঙ্কিতা কোথাও থেকে ফিরছিল। রেল লাইন পার হওয়ার সময় ডাউন লাইনে থ্রু ট্রেন অ্যানাউন্স হয়েছিল। ট্রেন অনেক দূরে ছিল বলে সে তাড়াতাড়ি পার হয়ে যেতে চেয়েছিল। হয়তো হয়েও যেত, কিন্তু তাড়াহুড়োয় তার পা পড়ে যায় 2 লাইনের ফাঁকে। লক্ষ্য করেছি ট্রেন কাছাকাছি এলে খুব দ্রুত লাইনের ওই ফাঁক বুজে যায়। অঙ্কিতার ক্ষেত্রেও তাই হয়েছিল। তার একটা পা লক হয়ে গেল লাইনের ফাঁকে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে মেয়েটা দেখেছিল থ্রু ট্রেন ছুটে আসছে বিভীষিকার মতো। প্রত্যক্ষদর্শীরা যদিও বলেছিল অঙ্কিতা নাকি একটুও চিৎকার চেঁচামেচি বা ছটফট করেনি, বরং চুপ করে দাঁড়িয়ে যেন অপেক্ষা করছিল ট্রেন আসার। কিন্তু আমাদের বিশ্বাস হয়নি। সেও কি সম্ভব? বলাই বাহুল্য, কোনোভাবেই আর বাঁচা সম্ভব হয়নি অঙ্কিতার। খবর পেয়ে আমরা যখন পৌঁছালাম, অঙ্কিতার ছিন্ন ভিন্ন দেহটাকে আর মানুষ বলে চেনা যাচ্ছে না। কিছুক্ষণ পরে রেলের ডোম একটা পলিথিন প্যাকেটে ভরে নিল অঙ্কিতার দেহাবশেষ। নানা জায়গায় ঘুরে ঘুরে ডোমটা কুড়িয়ে নিচ্ছিল অঙ্কিতাকে। লাইনের পাশে বসে পড়ে হড়হড় করে বমি করেছিলাম আমি। সমুদ্রকে এরপর দিন সাথে কেউ খুঁজে পায়নি। ওর বিধবা মা পাগলের মতো আমাদের কাছে ছুটে এসে হাত ধরে অনুরোধ করেছিলেন ওকে খুঁজে আনার জন্য। উনি বলার আগে থেকেই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম আমাদের বন্ধুকে, কিন্তু সমুদ্র যেন গায়েব হয়ে গিয়েছিল। আমরা পুলিশেও মিসিং ডায়েরি করেছিলাম, কিন্তু একটা কাঠ বেকার পাড়ার জঞ্জাল ছোড়ার জন্য পুলিশেরও তেমন মাথা ব্যথা ছিল না। আস্তে আস্তে থিতিয়ে পড়েছিল ঘটনাটা। শুধু সমুদ্রের মা আর আমরা 5 জন ভুলতে পারছিলাম না। ঠিক 7 দিনের দিন মাঝরাতে টোকা পড়ল আমার ঘরের দরজায়। আমার ঘরটা আমাদের বাড়ির মধ্যে একটু একটিরে। ইচ্ছা করেই এই ঘরটা বেছে নিয়েছি থাকার জন্য। বাইরে থেকে এসে বারান্দায় উঠে বাঁদিকে সরাসরি আমার ঘরের দরজা, আর ডান দিকে বেঁকে বৈঠকখানা পেরিয়ে অন্যান্য ঘরগুলোতে যাওয়া যায়। আমার ঘরের মধ্যে সিগারেট খেলেও আমার হিটলার বাবার নাকে গন্ধ যাওয়া সম্ভব নয়। মা অবশ্য মাঝে মাঝে ঘর পরিষ্কার সময় খিটখিট করে, তা তাকে ম্যানেজ করা কঠিন না। তাই মাঝরাতে আমার ঘরের দরজায় টোকা কেন, কেউ যদি এসে ঢুকেও পড়ে, কারো পক্ষে জানতে পারা সম্ভব নয়। প্রথমে টোকার আওয়াজটা পেয়ে ভেবেছিলাম আবার বোধহয় পাড়ায় কেউ অসুস্থ হয়েছেন, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডাক এসেছে। কিন্তু বিছানা ছেড়ে উঠতে উঠতে দ্বিতীয় টোকাটা কানে এলো। তখন একটু সন্দেহ হলো। টোকাটা মোটেই তাড়াহুড়োর নয়, বরং খুব ক্লান্তভাবে থেমে থেমে কেউ দরজা খোলার অনুরোধ করছে যেন। সেটার মধ্যে স্বার্থের দাবি নেই, গভীর আকুতি আছে। কৌতূহলী হয়ে লাইটটা জ্বালিয়ে দরজাটা অল্প ফাঁক করেই চমকে উঠলাম। বাইরে দাঁড়িয়ে আছে সমুদ্র। এক মাথা উস্কো খুস্কো চুল। 7 দিন আগেও যে টি শার্টটা পরে ওকে শেষবার দেখেছিলাম এখনো ওটাই পরনে। আমি দরজা খুলতেই কোনো ভূমিকা না করেই বলে উঠল, একটা সাহায্য করবি ভাই? ঠিক যেন রাত 1:30টার সময় কারুর বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকে ঘুম থেকে তুলে এটা বলাটাই সবচেয়ে স্বাভাবিক। অবাক আমি আগেই হয়েছিলাম, কিন্তু ওকে দেখে একটু মানসিক ভারসাম্যের অভাব রয়েছে বলে মনে হওয়াতে নিজেকে সামলে নিয়ে বললাম, নিশ্চয়ই, আয় না ভেতরে। আমার মনে হচ্ছিল কোনো রকমে ওকে ঘরে ঢোকাই, আবার কোথাও চলে না যায়। সকাল পর্যন্ত যেভাবেই হোক ওকে ধরে রাখতেই হবে, তারপর আমার বন্ধুদের খবর দেব। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো সমুদ্র।
আমার সাথে যাবি একটা জায়গায়? ওর কথাগুলো আমার ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না, তবু প্রশ্ন করলাম, কোথায় যেতে চাস? সমুদ্র খাটের উপর বসে পড়ে হাত দিয়ে ওর পাশের জায়গাটা দেখিয়ে আমাকে বসতে ইশারা করল। তারপর খাটের পাশে রাখা জলের জগ থেকে ঢকঢক করে প্রায় অর্ধেক জল শেষ করে গাল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা হাতের চেটোর পেছন দিয়ে মুছতে মুছতে বলল, পুরুলিয়া। আমার মুখ হা হয়ে গেল। বলে কি? হঠাৎ কথা নেই বার্তা নেই, পুরুলিয়া। মুখে বললাম, সে না হয় যাব, কিন্তু ব্যাপারটা একটু খুলে বল দেখি। এতদিন কোথায় ছিলি? এখন এত রাতেই বা এলি থেকে? বাড়িতে গিয়েছিলি? মাসিমা তো খুব কান্নাকাটি করছেন। তাছাড়া পুরুলিয়া যেতে চাইছিস কেন? সমুদ্রকে দেখে মনে হচ্ছিল না আমার একটা কথা ওর কানে ঢুকেছে। মিনিট খানেক পর উত্তর এলো, তাই বুঝলাম ও সবই শুনেছে। এখন যাব না মায়ের কাছে, গেলে আটকে পড়ব। পুরুলিয়া থেকে ফিরে একেবারে যাব। আবার নীরবতা। কয়েক মিনিট পর মুখ খুলল, তুই হয়তো জানিস না, অঙ্কিতা ফোকলোরিস্টিক্স নিয়ে পড়াশুনো করত। যতক্ষণ আমাদের মধ্যে দেখা হতো তার বেশ অনেকটা সময় কাটতো ওর মুখে এসব শুনে। লেখাপড়া পাগল মেয়ে ছিল। ওর সঙ্গে মিশে আমার মধ্যেও নতুন করে চারিয়ে যাচ্ছিল পড়াশুনোর ইচ্ছেটা। ওর কাছেই শুনেছিলাম পুরুলিয়ার এক আদিবাসী গ্রামের রহস্যের কথা। যদিও সে আদিবাসী সম্প্রদায় খুব সন্তর্পণে বাকি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে তাদের এই রহস্য। কিছুদিন আগে অঙ্কিতা আর ওর কয়েকজন সহপাঠী কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিল ওই গ্রামে। সেখানে দুদিন থাকার সুবাদে ওরা এই কথা জানতে পারে। আমি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু রহস্যটা কি? ওই গ্রামে এক আদিবাসী দেবীর মন্দির আছে। সেই মন্দিরের দরজা বহু বছর ধরে বন্ধ। কেউ জানে না মন্দিরের ভিতরে কি আছে। বাইরে থেকেই পূজিত হন দেবী। মন্দিরের দরজার ঠিক বাইরে একটা বড় পাথর রাখা আছে। সেই পাথরকেই দেবী জ্ঞানে পুজো করা হয়। অদ্ভুত ব্যাপারটা হলো, কেউ ওই দেবীর নাম জানে না। বহু বছর ধরে তার পুজো প্রচলিত, তাই এখনও সবাই ভয়ে ভক্তিতে পুজো করে চলেছে। আদিবাসীরা বিশ্বাস করেন ওই মন্দিরের দরজা খুললে তার উপর নেমে আসবে এক ভয়ঙ্কর অভিশাপ। দরজা খোলার কয়েকদিনের মধ্যেই এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো সাংঘাতিক মৃত্যু হবে তার। শুধু তাই নয়, তার আত্মা চিরকালের জন্য বন্দী হয়ে পড়বে সেই মন্দিরের বন্ধ দরজার পিছনে। সমুদ্রের কথাগুলো শুনে বিশ্বাস তো অবশ্যই হচ্ছিল না, তবে একটা সন্দেহ জাগছিল। ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেললাম, সমু, অঙ্কিতা কি? আমার কথা শেষ হবার আগেই সমুদ্র নিজের দুহাত দিয়ে মাথার চুল খামচে ধরে চেঁচিয়ে বলল, হ্যাঁ মৃণাল, হ্যাঁ, অঙ্কিতা ওই মন্দিরের দরজা খুলে ফেলেছিল। ও পুরো ব্যাপারটাকে একটা লোককথা হিসাবেই দেখেছিল। ওর বন্ধুরা নাকি অনেক বারণ করেছিল ওকে, কিন্তু ও কোনো কথা শোনেনি। যেদিন ওরা ওখানে পৌঁছায় সেদিন রাতেই অঙ্কিতা ওর আরও দুই বন্ধু রাহুল আর নীরাজকে কোনো মতে রাজি করিয়ে যায় ওই মন্দিরে। যে গেস্ট হাউসে উঠেছিল সেখানকার চৌকিদারকে টাকা খাইয়ে দুটো শাবল জোগাড় করেছিল। তারপর মন্দিরের তালা ভেঙে ফেলেছিল ওরা। ফিরে এসে অঙ্কিতা আমাকে রসিয়ে ঘটনাটা বলেছিল। আবার বাধা দিলাম সমুদ্রকে, তার মানে ওর দুই বন্ধুরও তো এতদিনে মারা যাওয়া উচিত। আমিও ঠিক এটাই ভেবেছিলাম জানিস। তাই অঙ্কিতা মারা যাবার পর এই কদিন পাগলের মতন ঘুরেছি ওদের সন্ধানে। ওদের কলেজে গিয়ে জানতে পারলাম অঙ্কিতার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ওরা কলেজে আসা বন্ধ করেছে। জানতে পারলাম ওরা দুজনেই হোস্টেলে থাকে। একজনের বাড়ি বর্ধমান, অন্যজনের মুর্শিদাবাদ। হোস্টেলে গিয়ে শুনলাম দুজনের কেউ হোস্টেলে নেই, বাড়িতে গেছে। অগত্যা একে একে দুজনের বাড়িতেই গেলাম। দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে, যদিও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি ওদের জিজ্ঞেস করে জানতে পারলাম ওরা তিনজনেই মন্দিরের দরজা ভেঙেছিল ঠিকই, কিন্তু একদম শেষে গিয়ে তালার বাকি অংশটুকু কিছুতেই ভাঙতে চাইছিল না। তখন অদ্ভুতভাবে অঙ্কিতা শাবলে চাপ দিতেই ভেঙে পড়ে সম্পূর্ণ তালাটা। অঙ্কিতাই দরজা খুলে হাতের চাপে।
কিন্তু ভেতরের চাপচাপ অন্ধকারে কিছুই দেখতে পাইনি। এই সময় রাহুল আর নীরাজ পুরোপুরি বেঁকে বসে। তখন বাধ্য হয়ে চলে আসতে হয় অঙ্কিতাকে। কিন্তু সেভাবে দেখতে গেলে অঙ্কিতাই মন্দিরের দরজা খুলেছিল, তাই অভিশাপ ওর উপরেই নেমে এসেছে। তুই এসবে বিশ্বাস করিস? সেটাই তো, বিশ্বাস করতে চাই না বলেই তো একবার যেতে চাই ওখানে, সব কিছু দেখতে চাই নিজের চোখে। তুই জানিস না, একদিন দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি শতাব্দী প্রাচীন এক মন্দিরের ভাঙাচোরা দরজা, আর ভেতর থেকে ভেসে আসছে এক করুণ চিৎকার, আর সেই গলাটা অঙ্কিতার। জানি এ সবই আমার দুর্বল মনের কল্পনা, কিন্তু তবু একবারের জন্য চোখ কানের বিবাদ ভাঙতে চাই। এটা মনে আসার পর তোর কথাই আমার সবার আগে মনে পড়েছিল। যাবি তো মৃণাল? আমি মনে মনে অন্য কথা ভাবছিলাম। অঙ্কিতার মৃত্যু আর মন্দিরের দরজা খোলার বিষয়টা সম্পূর্ণ কাকতালীয়, সন্দেহ নেই। কিন্তু আমি যদি যেতে অস্বীকার করি, তাহলে হয় সমুদ্র একাই যাবে, নয়তো সারা জীবন এই কৌতূহল ওকে কুড়ে কুড়ে খাবে। হতে পারে ও আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তার চেয়ে একবার যদি নিজের চোখে দেখে আসতে পারে অঙ্কিতার আত্মা ওখানে আটকে নেই, সবটাই একটা অন্ধবিশ্বাস, তাহলে হয়তো সহজে জীবনে ফিরতে পারবে সমুদ্র। পরদিন সকালেই পুরুলিয়া যাবার ট্রেন ধরব বলে ওকে কথা দিলাম। সমুদ্র আশ্বস্ত হয়ে শিশুর মতো বাকি রাতটা আমার পাশে শুয়ে ঘুমোলো। একবারও স্বপ্ন দেখে জাগতে বা চিৎকার করতে দেখলাম না। বুঝলাম আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। শুধু যাওয়ার কথাতেই ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একবার ওখান থেকে ঘুরে এলে অঙ্কিতাকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগবে না সমুদ্রর। আদিবাসী গ্রামটা সোনপাহাড়ি নামে একটা ছোট টিলার উপরে। চারিদিক সবুজে সবুজ। আশেপাশে এরকম আরও বেশ কিছু ছোট ছোট টিলা দেখা যায়। দুপুর দুপুর পৌঁছে গিয়ে আমরা উঠলাম সেই গেস্ট হাউসে যেখানে অঙ্কিতারা উঠেছিল। অবশ্য এটা ছাড়া আর কোনো জায়গাই নেই থাকার। বেড়াতে আসার জন্য খুব একটা জনপ্রিয় নয় এই গ্রাম। গেস্ট হাউসে জিনিসপত্র রেখে আর দুপুরের জন্য গরম গরম বনমুরগির ঝোল আর ভাতের অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। গেস্ট হাউসে আমরা ছাড়া আর অতিথি নেই। বুঝলাম সারা বছর এরা প্রায় মাছই মারে। আমি রিসেপশনে বসা ভদ্রলোকের দিকে এগিয়ে গিয়ে খাবারের অর্ডার দিতে দিতে নানান রকম গল্প করছিলাম। ভদ্রলোকের বয়স বছর ৪৫। কথায় পুরুলিয়ার আঞ্চলিক উপভাষার টান স্পষ্ট। কথায় কথায় ওকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, কিছুদিন আগে কলকাতার কলেজের একটা টিম এখানে এসেছিল। ওরা যেদিন এখান থেকে চলে যাবে সেদিন সকালে মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। মন্দিরের বাইরে দুটো শাবল পাওয়া যায়। ম্যানেজারবাবুও দেখতে গিয়েছিলেন। তারপরেই আবিষ্কৃত হয় গেস্ট হাউসের দুটো শাবল গায়েব। সন্দেহ পড়ে কলেজের ছেলেমেয়েগুলোর ওপরেই, কিন্তু ততক্ষণে ওরা রওনা হয়ে গেছে স্টেশনের উদ্দেশ্যে। গেস্ট হাউসের চৌকিদারও নিখোঁজ। সম্ভবত মন্দিরের দরজার তালা ভাঙার সংবাদ পেয়েই সে পালিয়েছে, কারণ শাবল দুটো তার ঘরেই রাখা থাকত। হয়তো টাকা পয়সার লোভেই সে এগুলো দিয়েছিল। গ্রামের লোক খুব ক্ষেপে গিয়েছিল। তারা ছেলেমেয়েগুলোকে তাড়া করে স্টেশন অবধি যেতে চেয়েছিল, কিন্তু মন্দিরের পুরোহিত বাধা দেন। তিনি ওদের বুঝিয়ে বলেন, যে বা যারা এ কাজ করেছে তারা তো এমনিই শাস্তি পাবে, অভিশাপ তো তাদের ছাড়বে না। আর এ কাজের ফলে গ্রামের বা গ্রামবাসীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তাহলে কেনই বা শুধু ঝামেলা পাকানো। এ কথা শুনে আদিবাসীরা ক্ষান্ত দেয়। যদিও ভদ্রলোক বেশ অবাক হলেন আমরা কিভাবে এসব জানলাম। আমি কোনো মতে এ কথা বলে ম্যানেজ করলাম যে আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে জেনেছি। সাংবাদিকদের কাছে সব রকম সংবাদ থাকে, এ কথা সবাই জানে। আমি আর সমুদ্র মিনিট 10 এবড়ো খেবড়ো পথে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। একটা ছোট টিলার উপরে পুরনো জরাজীর্ণ মন্দিরটাকে দেখলে দিনের বেলাতেও একটু গা ছমছম করে। চারিদিকে বড় বড় গাছ, তাদের ছায়া দিনের আলোকে প্রখরভাবে মন্দিরের চারপাশে প্রবেশ করতে দেয়নি। একটা ছায়া ছায়া মাদকতা ঘিরে রেখেছে মন্দিরের আশপাশ।
মন্দিরের চত্বরে পৌঁছাতে হলে অল্প একটু পথ চড়াই উঠতে হয়। পথটা পায়ে হাঁটা সুড়ি পথ। আমি আর সমুদ্র সেই পথে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। লালচে ইটের তৈরি মন্দিরের পিছনের অংশ প্রায় ধসে এসেছে। সামনের দিকের অংশ যে কোনো দিন ভেঙে পড়তে পারে। এবার আমি বুঝতে পারছিলাম মন্দিরে প্রবেশ করা সম্পর্কে এত অভিশাপ ইত্যাদি গল্প ছড়িয়ে নিষেধাজ্ঞা জারি করার কারণ। সাধারণত ধর্মীয় কুসংস্কারের পিছনে প্রায়শই কোনো না কোনো পার্থিব ভিত্তি থাকে। মন্দিরে প্রবেশ করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিশাপের কথা ছড়িয়ে কৌতূহলী মানুষকে বেঁধে রাখার চেষ্টা আর কি। দেখলাম মন্দিরের দরজায় নতুন তালা ঝুলছে। বোঝাই যাচ্ছে ওই ঘটনার পর এই তালা লাগানো হয়েছে। এছাড়া দরজার সামনে একটা বেশ বড় সড়ো পাথর শক্তপোক্ত করে বসানো, যার সর্বাঙ্গে সিঁদুর মাখানো। সেটাকে দরজা শুদ্ধ বেশ মোটা একটা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এটা বোধহয় আগে ছিল না। আমরা মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ সমুদ্র আমাকে বলল, তুই গেস্ট হাউসে ফিরে যা মৃণাল, আমি একটু পরে আসছি। আমি এখানে একটু নির্জনে বসতে চাই, একা। দেখতে চাই সত্যি এখানে অঙ্কিতা বন্দি কিনা। ও এখানে থাকলে আমি ঠিক বুঝতে পারবো, ওর শ্বাস প্রশ্বাসও আমি অনুভব করতে পারবো। এবার একটু ভয় পেলাম। সমুদ্রকে একা রেখে যাব? যদি আবেগপ্রবণ হয়ে কিছু করে বসে, নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে নিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম। কিন্তু অনেকক্ষণ বোঝানোর পরও যখন ওর শক্ত চোয়াল আলগা হলো না, তখন মাথায় দুশ্চিন্তা নিয়েই ফিরে চললাম গেস্ট হাউসে। তখন বেলা প্রায় 3টে। খিদে পেটে ইঁদুর ছোটাছুটি করছে। এত রাগ হচ্ছিল সমুদ্রের ওপর যে গেস্ট হাউসে ফিরে স্নান করে একাই খেয়ে নিলাম। খেয়ে উঠতে উঠতে বেলা প্রায় 4:15 বাজল। তখনও সমুদ্রের দেখা নেই। গত রাতে ভালো ঘুম হয়নি। ক্লান্তিতে বিছানায় গড়িয়ে পড়লাম। কখন যে ঘুমে চোখ জুড়ে এলো তা নিজেও বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙল তখন ঘড়ির কাঁটা 6টা ছাড়িয়ে এগিয়ে চলেছে। প্রথমেই মনে যে কথাটা এলো তা হলো, সমুদ্র কি ফেরেনি, নাকি আমি এত গভীর ঘুমিয়েছি যে দরজার কড়াঘাত শুনতে পাইনি। ধর্মর করে উঠে দরজায় খিল দিয়ে নিচে গেলাম। রিসেপশনে জিজ্ঞেস করে জানতে পারলাম সমুদ্র ফেরেনি। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। নিজের ওপরেই রাগ হচ্ছিল। কিভাবে আমি এত দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়লাম? ঘুমিয়ে পড়লাম কি করে? কোনো রকমে ঘরে ফিরে জামা প্যান্ট পাল্টে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম একটা 3 ব্যাটারি টর্চ। একবার ভাবলাম গেস্ট হাউসে জানাবো কিনা। তারপর বুঝলাম সেটা বুদ্ধিমানের কাজ হবে না। একে সদ্য ঘটে যাওয়া ঘটনা নিয়ে গ্রামের হাওয়া গরম রয়েছে, তার মধ্যে আবার একথা জানলে না জানি এরা কি করবে। চাই কি পুলিশ ডেকে ধরিয়েও দিতে পারে। গিয়ে যদি দেখি সমুদ্র বহাল তবিয়তে ওখানে বসে আছে, তখন এসব পাঁচকান করার জন্য হয়তো আফসোস হবে। কাজেই একাই চললাম সমুদ্র উদ্ধার অভিযানে। সেই মুহূর্তে সমুদ্রকে সামনে পেলে আমি হয়তো টেনে একটা চড় মারতাম ওকে, পাগলামি ঘুচিয়ে দিতাম ওর। মন্দিরে পৌঁছানোর পুরো রাস্তাটাই অন্ধকারে ঢাকা। আমি বারবার টর্চ জ্বালিয়ে নিভিয়ে যেতে লাগলাম। সবচেয়ে ভয় করছিল সাপখোপের কথা ভেবে। যাই হোক, নির্বিঘ্নেই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। আগেই চারিদিকে ঘুরে দেখলাম সমুদ্রকে দেখা যায় কিনা, কিন্তু না, কোথাও নেই সে। তারপর গলা ছেড়ে ওর নাম ধরে ডাকতে থাকলাম, সমু, সমু, তুই কোথায়? প্লিজ সাড়া দে। আমার গলার স্বর অন্ধকারে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো আমারই কাছে। আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করছিলাম সমুদ্রকে দেখা যায় কিনা। একটা অজানা আশঙ্কায় হৃৎপিণ্ডের ধুকপুকানি অনেক গুণ বেড়ে গেল। সহসা টর্চের আলো মন্দিরের দরজার উপর পড়তেই আমি চমকে উঠলাম। দরজাটা খোলা, পুরো হাট করে খোলা নয়। একটা দরজা বন্ধ, অন্যটা অর্ধেক খোলা। দেখেই মনে হলো কেউ যেন ওই খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকেছে। সমুদ্র ছাড়া আর কেই বা হতে পারে। সামনের পাথরটা যথাস্থানে রয়েছে, তাকে ঘিরে বেড়ার মতো করে লাগানো
মোটা শিকলটাও আছে। দরজা দিয়ে ঢুকতে গেলে পাথরটার গা ঘেঁষে গুড়ি মেরে এগিয়ে শিকলের ঘেরাটোপের তলা দিয়ে ঢুকতে হবে। আগে যখন শিকল ছিল না তখন কাজটা এখনকার থেকে সহজে করা যেত বলেই মনে হয়, কিন্তু এখন সমুদ্র রোগা পাতলা চেহারা নিয়ে গলে যেতে পারলেও আমার লম্বা চওড়া পেটানো শরীর গলতে নিঃসন্দেহে বেগ পেতে হবে। কিন্তু আপাতত এছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হলো না। টর্চটা শিকলের নিচ দিয়ে হাত বাড়িয়ে জ্বলন্ত অবস্থাতেই আগে দরজার কাছাকাছি পৌঁছে দিলাম। আলোর দিকটা আমার দিকে করে কোনো মতে স্থির করে রাখতে সক্ষম হলাম যাতে গড়িয়ে না যায়। তারপর শুয়ে পড়ে প্রায় বুকে হেঁটে ঘেঁষটে হেঁচড়ে অবশেষে পৌঁছাতে পারলাম দরজার কাছে। এই প্রথম দরজার মুখোমুখি দাঁড়িয়ে সত্যিকারের ভয় কাকে বলে অনুভব করলাম। সামনে একটা আধখোলা দরজা, যার ভিতরে কি আছে তা কেউ জানে না। একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ আধখোলা পাল্লার ভেতর থেকে এসে জোরালোভাবে নাকে ধাক্কা দিচ্ছে। পিছনে বিশ্ব চরাচর পরিব্যাপ্ত করা অন্ধকার, মাঝে মাঝেই গাছের পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়ার শো শো শব্দ সম্পূর্ণ পরিবেশটাকেই কেমন যেন অপার্থিব করে তুলেছে। টর্চটা হাতে তুলে নিয়েছিলাম ঠিকই, কিন্তু কেন যেন দরজার ফাঁক দিয়ে ভেতরে আলো ফেলতে কেমন দ্বিধা হচ্ছিল। মনে হচ্ছিল অনধিকার প্রবেশ করে মন্দিরের ভেতরে বসবাসকারী এত বছরের অন্ধকারকে ঢাকা পড়ে থাকা সত্যি অথবা মিথ্যেটাকে জানার কোনো অধিকার আমার বা অন্য কারণ নেই। হঠাৎ খুব রাগ হলো অঙ্কিতার উপর। কি প্রয়োজন ছিল ওর মন্দিরে এত বছরের চাপা পড়ে থাকা রহস্যকে জানার? নিজেকে অপরাধী মনে হচ্ছিল। মনে মনে কার কাছে ক্ষমা চাইলাম জানি না, কিন্তু বিড়বিড় করে বলে উঠলাম, তোমার একান্ত নিজস্ব অন্দরে অনধিকার প্রবেশের জন্য আমায় ক্ষমা করো। প্রায় সঙ্গে সঙ্গেই এক হাতে ধাক্কা দিয়ে খুলে ফেললাম একদিকের বন্ধ পাল্লাটা। আর্তনাদ করে দরজাটা খানিকটা ফাঁক হয়ে গেল ঠিকই, কিন্তু ভেতরের অন্ধকার একটুও হালকা হলো না। আমি মুখটা ভেতরে গলিয়ে গলা তুললাম, সমু, তুই কি এখানে? উত্তর পাওয়ার আশা ছিল না, কিন্তু উত্তর এলো, আয় মৃণাল, আমি জানতাম তুই আসবি, ভেতরে আয়। সমুদ্রের গলা শুনে আমার ধরে প্রাণ ফিরে এলো। চৌকাঠ ডিঙিয়ে ভেতরে প্রবেশ করতেই কোনো এক ম্যাজিকে আমার হাতে টর্চের আলো নিভে গেল। আমার মন বিশ্বাস করতে চাইছিল মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী চাইছেন না তার রহস্য কেউ দেখে ফেলুক, জেনে ফেলুক, কিন্তু মাথা বলছিল হয়তো টর্চের ব্যাটারি ডাউন হয়ে গেছে অথবা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা। ডান হাতে টর্চটা ধরে বাঁ হাতের তালুর ওপর ঠুকে ঠুকে জ্বালানোর চেষ্টা করছিলাম। এমন সময় কানে এলো একটা সমবেত চাপা হাসির শব্দ। একটাই শব্দ, তবে একাধিক কণ্ঠে। বুঝতে পারলাম সমুদ্র হাসছে, অথচ ওর গলা থেকে একই সঙ্গে দুটো শব্দ বেরোচ্ছে। মোটা ও মিহি গলা একই সঙ্গে একইভাবে হাসলে যেমন শোনাতে পারে, ঠিক তেমন। একটু আগেও ও যখন কথা বলছিল তখন আমার খুব চেনা গলার স্বরই শুনতে পেয়েছিলাম। অবাক হয়ে হাসির শব্দ লক্ষ্য করে সেদিকে তাকাতেই দেখলাম আমার খুব কাছেই দাঁড়িয়ে সমুদ্র। অন্ধকারে জল জল করছে ওর দুটো চোখ। ঝকঝকে সাদা দাঁত বার করে ও হাসল, তারপর বলল, ভয় পেলি নাকি? সেই গলা, একজন সমুদ্রের ভেতর থেকে যেন দুজন মানুষ কথা বলছে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো সমুদ্রের শরীর থেকে যে কথা বলছে সে অঙ্কিতা। সারা শরীর শিউরে উঠল। একবার পিছন ফিরে দরজার দিকে তাকালাম। কখন সে দরজা বন্ধ হয়ে গেছে জানি না, কে বন্ধ করলো তাও জানি না। এদিকে সমুদ্র সেই অপার্থিব কণ্ঠে বলে চলেছে, ভয় পাস না মৃণাল, বাইরের পৃথিবীর সব নিয়ম, সব প্রযুক্তি এই মন্দিরের ভেতরে অচল। এখানে সময় থমকে রয়েছে কয়েক শতাব্দী ধরে, সেই জন্যই তোর টর্চ এখানে কাজ করবে না। আমার পা দুটো কাঁপছিল, ইচ্ছে করছিল সমুদ্রের হাত ধরে টেনে এক ছুটে বেরিয়ে পড়ি, কিন্তু কাকে নিয়ে বেরোবো?
এই সমুদ্র কি সেই সমুদ্র? আর ওকে ফেলে রেখেই বা পালাই কি করে? কাপা কাপা গলায় বলে উঠলাম, তোর কি হয়েছে সমু? তুই তুই এভাবে কেন কথা বলছিস? আবার সেই অমানসিক হাসলো সমুদ্র। তারপর বলল, বুঝতে পারলি না? অঙ্কিতা আছে তো আমারই সঙ্গে, একই দেহে একই মনে। আর আমরা দুজন আলাদা হব না। অঙ্কিতাকে আমি এখান থেকে নিয়ে যাব। যে জন্য আমরা এখানে এসেছি তা পুরোপুরি সফল মৃণাল। তুই না থাকলে এসব কিছুই হতো না। তোর কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমার কেমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই অন্ধকার যেন আমার গলা টিপে ধরছে। হাঁপাতে হাঁপাতে বলে উঠলাম, তোর তোর মাথা খারাপ হয়ে গেছে সমু? কি সব বলছিস? কোথায় অঙ্কিতা? তুই এখান থেকে চল, আমি তোকে কলকাতায় ভালো ডাক্তার দেখাবো। তুই ভালো হয়ে যাবি, সব তোর মনের ভুল। সমুদ্রের চোখ দুটো ধক করে জ্বলে উঠল। তারপর একটা মেয়েদের কণ্ঠস্বর কানে এলো, ভুল না মৃণাল, সমুদ্র যা বলছে সব সত্যি। আমি আছি ওর সঙ্গে একই দেহে। সমুদ্রের ঠোঁটটা এতটুকুও নড়ছে না। ও শুধু নির্নিমেষে চেয়ে রয়েছে আমার দিকে। অথচ অঙ্কিতার গলা ভেসে আসছে ওরই শরীর থেকে। আমি কি স্বপ্ন দেখছি? কোনো দুঃস্বপ্ন? নাকি সমুদ্র ভেন্ট্রিলোকুইজম করছে? কিন্তু এত বছরে কখনো শুনিনি এই বিদ্যাও জানে বলে। তার উপর এত সুন্দর পারফেকশনের সঙ্গে করছে কাজটা। আমি এখান থেকে মুক্তি চাই মৃণাল। খেলার চলে আমার জীবন, আমার সব স্বপ্ন, ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে ফেলেছি। আমার শরীর শেষ হয়ে গেছে, আত্মা আটকে পড়েছে এই চির অন্ধকারে। কিন্তু এবার আমি এখান থেকে মুক্তি চাই। আর সেজন্য আমার তোমার সাহায্য চাই। আমি কিভাবে সাহায্য করব? সমুদ্র আমার হাত ধরল। বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শে শিউরে উঠলাম। আমি যে মুহূর্তে মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকেছিলাম, সেই মুহূর্তে আমার শরীর থেকে আত্মা আলাদা হয়ে গিয়েছিল। আমার শরীরটা পড়ে গিয়েছিল মাটিতে। রাহুল আর নীরজ সেই দৃশ্য দেখে আমাকে মৃত ভেবে তক্ষুনি পালিয়ে যায় গেস্ট হাউসে। গভীর রাতে আমি একা ফিরেছিলাম। ওরা যা ভেবেছিল ঠিকই ভেবেছিল। আমি তখন মৃতই। আমার আত্মাহীন শরীরে প্রবেশ করেছিল না জানি কবে থেকে এখানে বন্দি অন্য এক আত্মা। কেউ বুঝতে পারেনি কলকাতায় পৌঁছানোর 2-1 দিনের মধ্যেই ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় আমার শরীর, আর মুক্তি পেয়েছিল সেই আত্মা। আমি অঙ্কিতার কথায় বাধা দিয়ে বলে উঠলাম, দাঁড়াও দাঁড়াও, আমাকে তো সমুদ্র এত কথা বলেনি। আর তাছাড়া ও বলেছিল তুমি ওকে ফিরে গিয়ে বলেছো এ ঘটনা। কিন্তু ততদিনে তোমার দেহে তো অন্য আত্মার বাস। ঠিক ধরেছিস। আসলে এখানে আসার আগে অঙ্কিতা এই মন্দির সম্পর্কে জানতো। ও তখনই আমাকে বলেছিল সুযোগ পেলে ও মন্দিরে ঢুকে দেখতে চাই। সমুদ্রের সেই দ্বৈত কণ্ঠ শোনা গেল। ওর মুখ নড়ছে এবার। অঙ্কিতা এখান থেকে ফিরে যাবার পর আমার সাথে একটিবারও দেখা করেনি। তখনই সন্দেহ হয়েছিল আমার। তারপর ওর সেই ভয়ানক মৃত্যু। আমি তখনই দেখা করি ওর বন্ধুদের সাথে। তোকে এসব বলিনি, যদি ভয় পেয়ে আসতে রাজি না হতিস। সেটুকুই বলেছি, যতটা বললে তোর পক্ষে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সহজ হবে। কিন্তু সমুদ্র, আজ যে তুই এ দরজা খুলে ঢুকলি, অভিশাপ থেকে তুইও তো রক্ষা পাবি না। আর আমি তোদের কিভাবে সাহায্য করব? আমার আরও কাছে ঘেঁষে এলো সমুদ্র। ওর ঠান্ডা নিঃশ্বাস আমার গাল বেয়ে গলা ছুঁয়ে নেমে যাচ্ছে।
ফিসফিসে খসখসে দ্বৈত কণ্ঠে বলে উঠল, রেহাই পেতে চাই কে? আমি এসেছি এখান থেকে অঙ্কিতাকে উদ্ধার করে নিয়ে যেতে। ওকে নিয়ে বেরিয়ে যাব। তার কয়েকদিনের মধ্যে কোনো বীভৎস মৃত্যু নেমে আসবে আমার উপর। তারপর দুজনেরই মুক্তি। কেউ আর বন্দি করে রাখতে পারবে না আমাদের। আর এই জন্যই তোকে প্রয়োজন মৃণাল। তুই সাহায্য করবি অঙ্কিতাকে এখান থেকে বেরোতে। আমার গলা শুকিয়ে আসছে, শ্বাসকষ্ট বেড়েই চলেছে। কোনো রকমে বললাম, কিভাবে? তুই বোধহয় খেয়াল করিসনি, আমি আর তুই দুজনেই এখন মন্দিরের ভেতরে। আমাদের দুজনের আত্মাও বন্দী হয়ে গেছে এখানে। তাই মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। এবার এই দরজা খুলবে তখনই যখন কোনো আত্মা অন্য শরীর ধারণ করে বেরিয়ে যাবে। এই মুহূর্তে এখানে 3টে আত্মা আর 2টো শরীর। আত্মা নিজের শরীরে আর প্রবেশ করতে পারবে না, তাই আমার আত্মা ঢুকবে তোর শরীরে, আর অঙ্কিতার আত্মা তো আমার শরীরে আছেই। এইভাবে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে। কদিন পর তোর দেহের জন্যও আসবে এক ভয়াবহ মৃত্যু। কি করবি বল? তোর কাছে তো আর কোনো পথ নেই। আমার সারা শরীরে ঘামের বন্যা। চোখ দুটো খুলে রাখতে পারছি না। জন্মের ঘুম এসে চেপে ধরেছে আমাকে। এদিকে চোখ বুঝলেই দেখতে পাচ্ছি নানা রঙের আলোর রোশনাই। জোর করে চোখ খুললাম। সামনে মেঝেতে পড়ে রয়েছে আমার অচেতন দেহ। আমি বেশ কিছুটা উপর থেকে নিজেকে দেখছি। আমার দেহের সামনে দাঁড়িয়ে সমুদ্র। কয়েক সেকেন্ড আমার দেহটাও উঠে দাঁড়ালো, এগিয়ে এলো সমুদ্রের দিকে। সমুদ্রকে আলিঙ্গন করে গভীর চুম্বন করল সে। তারপর দুজনে হাত ধরাধরি করে এগিয়ে গেল দরজার দিকে। আরো বিস্ময়, দরজাটা খোলা, আর বাইরে থেকে হাজার সূর্যের আলোর ছটা যেন দেখা যাচ্ছে। অথচ সেই আলো এতটুকুও কমাতে পারছে না ভেতরের অন্ধকার। ওরা বেরিয়ে যেতেই দরজাটা বন্ধ হয়ে গেল। এ দরজা এবার শুধু বাইরে থেকেই খুলবে। আমার গলা চিরে বেরিয়ে এলো বুক ফাটা আর্তনাদ। না 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 না, ভুল বললাম। গলা, বুক, এর কোনোটাই কি আত্মার থাকে? শুনলেন ভাঙা মন্দিরের অভিশাপ। রচনা বৈশালী দাশগুপ্ত নন্দী। সমুদ্রের চরিত্রে শুভজিৎ, অঙ্কিতার ভূমিকায় রিক্তা, গল্পপাঠ অতনু, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু, পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস। শেষ হলো ভাঙা মন্দিরের অভিশাপ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।